তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, অ্যারেস্ট তো হবেই, জেলে বাকি জীবনটা কাটাতে হবে। এবং আমি বলছি, আমি মানে কথা বলা শুরু করেছি, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি এই জিনিসটা নিয়ে, এবং এই ভোটটাকে আমি আটকাবই। সেখান থেকে শুরু করে 2011-র যে ভোট, সেটাও মমতা ব্যানার্জি নিজের জন্য জেতেননি, মমতা ব্যানার্জি জিতেছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে রেখে। এখানে ভোট করা অসম্ভব, অসম্ভব এখানে ভোট করা। কারণ রাজ্য সরকার, যেটা এরা বারবার মিথ্যা কথা বলেছে, ঠিক উল্টোটা। এখানে পুরো নির্বাচন কমিশনের তো নিজস্ব লোক নেই। এখানে যারা করেছে সব লোকাল স্কুল মাস্টার, লোকাল গভর্নমেন্টের ক্লাস বি ক্লাস সি বা এরকম কয়েকজন ক্লাসে অফিসার আছে, এবং সঙ্গে পিছনে WBCS অফিসার্স অ্যাসোসিয়েশন, যারা গত কয়েক বছর ধরে মানে সাদা খাতা দিয়ে চান্স পাচ্ছে। যেমন প্রশান্ত বর্মন একজন যদি সাদা খাতা দিয়ে চান্স পেতে পারে, তার মানে এরকম প্রচুর WBCS আছে। এবার ঘটনা হচ্ছে, এরা সবাই মিলে এই কাজটা করেছে। এবং প্রথম যে আমি পরের 60 লাখ ছেড়ে দিলাম, পরের 60 লাখ তো বিচার করছে এরা। আমি আবার বলছি, পরে যে 60 লাখ যেটা এরা বিচার করছে, আপনার এই নাম কি, এই বিচারকরা, যার জন্য 700 বিচারক আনা হয়েছে, আমি তার কথা বলছি না। আমি বলছি প্রথম যে 58+7 যে 65 লাখ যে নাম তোলা হয়েছে, যেই নাম কেটে দেওয়া হয়েছে, ওর মধ্যে বহু হিন্দু আছে যারা নাকি দিব্যি চাকরি বাকরি করছে এটসেট্রা, এবার বসে আছে বিভিন্ন কেন্দ্রে। এরকম প্রচুর নাম বাদ দেওয়া হয়েছে। এবং ঠিক বাদ মানে ওদের যারা মানে টার্গেট আছে, যাদের বুঝেছে এই লোকগুলো আমাদের ভোট দেবে না, সেই লোকগুলোর নাম বাদ দিয়েছে। এবং আমি বলছি, প্রথম যে 65 লাখ, আমরা পরে 60 লাখ নিয়ে চিন্তা করছি, প্রথম 65 লাখের মধ্যে পুরো জল আছে। এবং সেই জন্য আমার দাবি, এই প্রথম 65 লাখটাকে চেক করতে হবে। ওখানে যার যেসব হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে সেগুলোকে আবার চেক করতে হবে। পরের যে 60 লাখ আছে ওটা সম্পূর্ণ শেষ করতে হবে, ট্রাইব্যুনাল যাবে, তারপর এখানে ভোট হবে। আমি বলছি, একসঙ্গে 12টা রাজ্যে এসআইআর শুরু হলো, কেউ চেঁচামেচি করেনি, কিচ্ছু করেনি, কোর্টে যায়নি। এরা গেছে কেন? এটা মানুষের মুডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এদের উদ্দেশ্য হলো রিগিং বুথ দখল করে যেটা। আপনারা জানেন এখানে পশ্চিমবঙ্গে কী করে ভোট হয়, ভোটের দিন কাউকে বেরোতে দেয় না। মুখ্যমন্ত্রীর চেয়ারে রেখে এখানে ভোট করা অসম্ভব, অসম্ভব এখানে ভোট করা। কারণ এইখানে অলরেডি ধমকি শুরু হয়ে গেছে। ফলতায় আমি সেদিন খবর পেলাম, জাহাঙ্গীরের লোকেরা ওখানে অলরেডি হুমকি দিচ্ছে ওখানকার হিন্দুদের। ওখানে সব একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, হয়ে গেছে, জানে এবার ভোট পাবো না। ক্যানিংয়ে শওকত মোল্লার লোকেরা হুমকি দিচ্ছে। দমদমে আমি ওই ব্রাত্য বসুর চামচা টামচা ছিল, ওখানে সেই বড় 4তলা বাড়ি টাড়ি বানিয়েছে, আমি নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, কে এক ব্যানার্জি, এরা সব, এ তো পিছনে পুলিশ না থাকলে সব ফুটো রংবাজ। এদের কোনো দম নেই, পিছনে পুলিশ আছে বলে এরা। কারণ মমতা ব্যানার্জি বলেছেন যে পুলিশ, লোকাল যে এমএলএ আছে সেই পুলিশ কন্ট্রোল করবে, সেই জন্য এদের যত, নইলে 2 চড় মারলে, আপনি সেদিন দেখলেন না, শশীবাজার বাড়িতে ঢুকে গেছে সব। প্রথমে রাস্তায় ইট মারছিল, বহিরাগতরা এসে তারা করেছে, তারা ঘরে ঢুকে গেছে, মাথায় বেডটি বেঁধেছে। এদের কোনো দমই নেই এদের। কাওয়ার্ড কতগুলো, পিছনে যতক্ষণ পুলিশ আছে, এবং পুলিশও ট্রান্সফার হচ্ছে আস্তে আস্তে। এবার সব ব্রহ্মাস্ত্র বেরোবে একে একে। আচ্ছা, তাহলে কোথাও মনে হয় দাদা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও যথেষ্ট আতঙ্কিত, তার জন্যই এই সমস্ত পদক্ষেপ তারা নিচ্ছেন? দেখুন, এরা তো আতঙ্কিত বটেই, হতেই হবে। কারণ এরা যদি এখানে সঠিকভাবে ভোট হয়, যদি সঠিকভাবে ভোট হয় পশ্চিমবঙ্গে, এরা, আমি আপনাকে বলছি, 50টা সিট পাবে না। কিছু দুধেল গাই এদের ভোট দেবে, আর কোনো ভোট এরা পাবে না। এরা, আমি আপনাকে লিখে দিচ্ছি, ভয় তো পাবেই। এবং সেই জন্য প্রথম থেকে ওরা, যেমন পঞ্চায়েত ভোটে প্রথম থেকে ওরা শুরু করে 2 নম্বরই, প্রথম থেকে কাউকে নমিনেশন দিয়ে দেয় না, লোকের বাড়িতে থান ফেলে দেয় এটসেট্রা। এখানে অন্য টাইপের ভোট। এখানে প্রথমে ওরা এই যে প্রথম 65 লাখ, আমি আবার বলছি, আমরা পরে 60 লাখ নিয়ে চিন্তা করছি। প্রথম 65 লাখের মধ্যে ওরা খেলে দিয়েছে, ওর মধ্যে বহু হিন্দুর নাম ওরা বাদ দিয়েছে। এবং এটা মেইনলি হচ্ছে, এটা আপনার এই নর্থ এবং সাউথ 24 পরগনায় আর হুগলি হাওড়ায়, যেখানে ওরা গতবার 110টার মধ্যে 109টা পেয়েছিল, কলকাতা রিজিয়ন যাকে বলে। এখানে 110টায় 109টা সিট পেয়েছিল। এবার বুঝতে পারছে ওখানে ওরা 50% সিট হেরে যাবে বুঝে এরা এখানে একদম র্যান্ডাম ফর্ম 7 সাবমিট করে নাম বাদ দিয়ে দিয়েছে প্রথম 65 লাখ। এবং এই যে বিচার হচ্ছে, শুধু এই 60 লাখ করলে হবে না, শুধু 60 লাখ করলে হবে না। প্রথম যে 58+7 65 লাখ, এখানে প্রচুর হিন্দুর নাম বাদ দিয়েছে। এখানে কিন্তু ইট ইজ নট যে মুসলমানদের নাম বাদ দিয়েছে, সে তো ধরুন জামাতের লোকেরা এখানে নাম আছে, তার নাম বাদ যাবে না? যারা মারা গেছে তার নাম বাদ যাবে। কিন্তু এরা এর সঙ্গে প্রচুর হিন্দুর নাম বাদ দিয়েছে, এটা কম্পেনসেট করার জন্য। যদি ওই নাম বাদ, তারপর আপনার আরেকটা কেস বলি,
মতুয়াদের যে সিএ সার্টিফিকেট দেওয়ার কথা, সেই সিএ এর সার্টিফিকেট এখানে অ্যাপ্লিকেশন পড়েছে, সেই অ্যাপ্লিকেশন এরা ফরওয়ার্ড করেনি, অ্যাপ্রুভ করেনি। আগামী দিনে এই সব মতুয়াকে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ করে সেই মতুয়াদের নাম লিস্ট না আসে, ততক্ষণ কিছুতেই পশ্চিমবঙ্গে ভোট হবে না। আমি বলছি, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, আমি কথাবার্তা শুরু করেছি আমি বিভিন্ন লিগাল অফিসারদের সঙ্গে, এবং এই ভোট বন্ধ করতেই হবে। জেতাহারাটা দেখুন, ভোট তো হলে আমরা জিতবই। আজকে যদি 23 এবং 29 হয়, আমরা জিতবই তাতে। আপনি দেখলেন আগের দিন কীভাবে সব লোক এসছে, আমরা যা লোক এক্সপেক্ট করেছিলাম তার 3 গুণ লোক এসছে ব্রিগেডে। ভোট আমরা জিতবই, কিন্তু যারা নাগরিক, আজকে যদি এই নাম না ওঠে, কালকে এদের ছেলেমেয়েরা গিয়ে বিপদে পড়বে। এবার যদি নাম না ওঠে যেসব হিন্দুদের, আগামী দিনে এদের ছেলেমেয়েরা, ধরুন আগামী দিনে রাহুল গান্ধী বা অভিষেক ব্যানার্জির মতো কোনো একজন হিন্দু বিরোধী নেতা ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল, তখন এই যে এই হিন্দুরা আছে এরা বিপদে পড়বে। ফলে সলভ এবারই করতে হবে, যতক্ষণ সলভ না হবে ততক্ষণ এখানে ভোট হবে না। আমি বলছি, আমরা এতদিন আপনারা সুপ্রিম কোর্টে গেছেন, এবার আমরা সুপ্রিম কোর্টে যাব, কিছুতেই এই ভোট হতে দেবো না আমরা। সম্পূর্ণ আজকে এই যত গণ্ডগোল, এর জন্য মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দায়ী, এবং ওদের যে কতগুলো চামচা লয়ার আছে, এই আপনার মেনকা গুরুস্বামী, তারপর এই কল্যাণ, তারপর ওই ওদিকে আপনার টিয়া আছে, ওই অভিষেক বা কপিল, এরা সব গণ্ডগোল করে রেখে দিয়েছে। দাদা, একটু আগে আপনি বলছিলেন যে বিপুল পরিমাণে সমাগম বা জনসুনামি বলা যেতে পারে, সেখানে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো কথা বলেছেন। প্রথম কথা বলেছেন, দ্য কাউন্টডাউন বিগিনস। আপনি কি মনে করছেন একদম ভোটের কাউন্টডাউন এবং এই মমতার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য পতনের কাউন্টডাউন কি শুরু হয়ে গেল? মমতা ব্যানার্জি 10 বছর আগে হেরে যাওয়ার কথা। মমতা ব্যানার্জি 10 বছর আগে হেরে যাওয়ার কথা। মমতা ব্যানার্জি এতদিন মানুষকে ভয় দেখিয়ে রেখেছিল, মানুষের দোকান ভেঙে দিচ্ছিল, মানুষের টোটো ভেঙে দিচ্ছিল, অটো ভেঙে দিচ্ছিল, মানুষের ব্যবসা করতে দিচ্ছিল না, ঘরছাড়া করেছে বহু লোককে। 21-এর ভোটের পর আমাদের তো কয়েকশো লোককে খুন করেছে, হাজার হাজার লোক ঘরছাড়া ছিল, তাদের চিকিৎসার ব্যবস্থা করছিল না। কিন্তু এইবার মানুষ কিন্তু সাহস করে বেরিয়ে এসছে, এবং বিশ্বাস করবেন না, আমরা ব্রিগেডে যত লোক আশা করেছিলাম, আমরা কিন্তু তার 3 গুণ লোক আমরা পেয়েছি। মানুষের ভয় কেটে গেছে। এবং গত 5 বছর অনেকে আমাদের বলে না, যেমন দেখবেন বেশ কিছু অধ্যাপক আছেন যারা টিভিতে গিয়ে বসেন, কখনো যারা নাকি ক্লাস টাস করেন না বিভিন্ন ইউনিভার্সিটিতে, বর্ধমান বা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, তারা বলেন যে বিজেপির অর্গানাইজেশন নেই। আমাদের অর্গানাইজেশন আছে, কিন্তু শুধু শুধু একটা সামনে দৈত্য দাঁড়িয়ে আছে, তার সামনে পদাতিক সৈন্য দিয়ে তাকে খুন করে তো লাভ নেই। আমার লোকটাকে কালকে ওর ফ্যামিলিকে কে দেখবে, কতদিন আমরা দেখতে পারবো? এটা তো প্র্যাকটিক্যাল কথা। একটা লোক যদি আমাদের মারা যায় বেচারা, আমি বার খাইয়ে, মমতা ব্যানার্জি যেমন 2 দিন অন্তর গুলি খাইয়ে মারতেন নিজের লোকেদের। একবার মহাকারণে 13টা লোক মারা গেল, তারপর যে লোকটা মারা গেল, যে গুলি করে মারলো, তাকেই উনি নিজের মন্ত্রী বানিয়ে নিলেন। আমরা এই রাজনীতি করি না। আমরা মনে করি যে যুদ্ধ সেনাপতি লড়তে হবে। আমরা যারা সেনাপতিরা আছি আমরা লড়বো, বা আমরা হাফ সেনাপতি যারা আছি আমরা তারা লড়বো। প্রবার অস্ত্র আমরা তুলে না দিচ্ছি ততক্ষণ এই লড়াইতে আমরা তাদের নামাবো না। আর যতক্ষণ নামাইনি ততক্ষণ এরা ভেবেছিল যে আমরা বোধহয় আপনার আমাদের সংগঠন নেই। আমাদের সংগঠন আছে, কিন্তু আমি শুধু শুধু আমার সেনাকে নামাবো কেন? আমি শুধু শুধু দেখবেন আমেরিকা বা ইসরায়েল যখন লড়ে, ওরা কি পদাতিক সৈন্য নামায়? পদাতিক সৈন্য না, ওরা উপর থেকে ছড়ে। তো এখন এই যে আপনি দেখছেন বিভিন্ন যে কাজটা চলছে, আমি আর সেটা মুখে বলবো না, তাহলে বলবে যে কিন্তু গত 4-5 দিন ধরে যেসব চেঞ্জ চলছে, এগুলো সবই হচ্ছে ওই মিসাইল আর কি। আমরা এয়ার অ্যাটাক করব। এবং আমি আপনাকে বলি, আপনি 5000 বছরের যদি ইতিহাস দেখেন, রামায়ণ, সৈন্য কম ছিল রামের জিত হয়েছে কেন? স্ট্র্যাটেজি। সৈন্য কম ছিল পাণ্ডব জিতেছে কেন? স্ট্র্যাটেজি। আপনি তারপর যেখানে আলেকজান্ডার পালিয়ে গেল, আলেকজান্ডার আমাদের এখানে এসে পালিয়ে চলে গেল, ঠিক আছে, আমাদের দেশে এসে সারা পৃথিবী যুদ্ধ জয় করতে করতে এসে পাটলিপুত্রে এসে পালিয়ে চলে গেল আলেকজান্ডার। যদিও সে লেখেনি নিজের ইয়েতে, ও উল্টোপাল্টা গল্প লিখেছে। পুরু বলে কোনো রাজা ছিল না, জানেন তো? এটা পুরু বলে কোনো রাজাই ছিল না। পুরুর গল্প যেটা আলেকজান্ডার বলে, সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আলেকজান্ডার যেখানে পুরুর জায়গাটা বলেছে, তার থেকে সামনেই ছিল 10 কিলোমিটারের মধ্যে ছিল আপনার তক্ষশিলা। সারা পৃথিবী থেকে সেখানে পড়াশোনা করতে আসছে। কোথায় পুরু বলে কোনো রাজাই ছিল না, তাহলে ওখানে লেখা হতো না। যাই হোক, সে কথায় আমি ঢুকছি না। সেখান থেকে শুরু করে 2011-র যে ভোট, সেটাও মমতা ব্যানার্জি নিজের জন্য জেতেননি। মমতা ব্যানার্জি জিতেছিলেন সোনিয়া গান্ধী তাকে হেল্প করেছিল বলে, নইলে 2006-এর মতো উনি হারতেন। ঠিক সেরকম এবারও মমতা ব্যানার্জির অস্ত্রে আমরা মমতা ব্যানার্জিকে ঘায়েল করব। মানে ঘায়েল করা মানে রাজনৈতিকভাবে ঘায়েল করা, অ্যান্ড তৃণমূল উইল বি নো হেয়ার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি কথা উল্লেখ করেছেন, তিনি 3বার বলেছেন যে জেল জেল অ্যান্ড জেল। মানে বাংলাতে এই এতদিন ধরে যত দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতিবাজদের কি আগামী দিনে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গেই সেই তিহার কিংবা আমাদের আলিপুর বা যাই বলি না কেন সেখানেই স্থান হতে চলেছে? দেখুন, সে তো হবেই। এবার অনেকে বলবে যে এতদিন কেন জেলে পাঠাননি, কেন আগামী দিনে? দেখুন, এরা তো পাগল। তো আমি বলি, অনেকে এই জেলে পাঠানো হয়নি বলে পাগল টাগল ভাবে, কিন্তু এদের ধরুন একজনকে জেলে পাঠালে আরেকজন মানে রাস্তায় যাকে পাবে তাকে খুন করবে। যেমন অমিত মিত্রকে ধাক্কা মেরেছিল ওই আপনার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারপর 9,000 পার্টি অফিস 3 ঘন্টার মধ্যে এটা পুড়িয়ে ফেলে এবং বহু সিপিএমের নেতাকে তারা তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়, তাদের বাড়ি ছাড়া করে, এটসেট্রা এসব করে। তো ঘটনা হচ্ছে যে দেখুন, তাহলে তো একটা গৃহযুদ্ধ লেগে যাবে। এরা তো পাগল। তো অন্য কেউ যখন ধরুন বলবে যে হেমন্ত সোরেন বা ইয়েকে অ্যারেস্ট করেছেন, ওর নাম কি, কেজরিওয়াল, তাহলে এখানে অ্যারেস্ট করছেন না কেন? আরে ওরা তো পাগল না, এরা তো পাগল, এরা তো বদ্ধ উন্মাদ। এদের আপনি একজনকে অ্যারেস্ট করলে এরা বাকি রাস্তায় নেমে দেখবেন আগুন টাগুন দিয়ে পুড়িয়ে দিয়ে সে মির্জাই নামাতে হবে, কয়েকশো লোক মারা যাবে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, অ্যারেস্ট তো হবেই, জেলে বাকি জীবনটা কাটাতে হবে। কার কাটাতে হবে, কী কাটাতে হবে, সেটা আপনারা বুঝে নিন। স্যার, মিসাইলের কথা বলছিলেন দাদা, আর এই যে যদি বলি যে পর পর পরিবর্তন হচ্ছে, রাজ্যের মুখ্য সচিব হন কিংবা ডিজি হন, সিপি হন, পর পর পরিবর্তন, এই পরিবর্তনের যে স্ট্র্যাটেজিটা সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, পরিবর্তন তো আমরা করছি না, করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নিশ্চয়ই মনে হয়েছে যে এই লোকগুলো এরা সব অনুপ্রাণিত এবং গৃহপালিত। আপনারা দেখেছেন এক একজন এই যাদের পরিবর্তন করা হচ্ছে, এদের কেউ অভয়ার কেসের মধ্যে জড়িত ছিল, কেউ সন্দেশখালীর কেসের মধ্যে জড়িত ছিল। এরা প্রত্যেকটা নটোরিয়াস সব অফিসার, এবং এই ইয়ের তো মেরুদণ্ডই নেই। আপনার যে চিফ সেক্রেটারি চেঞ্জ হলেন ম্যাডাম, মানে তার তো মেরুদণ্ডই নেই, এই নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব, এদের দিয়ে তো ভোট করা সম্ভব না। সেই জন্য হয়তো করেছে, কিন্তু আমরা তো মুখ্য নির্বাচন অফিসারের আমরা তো রিপ্রেজেন্টেটিভ নই। সো দ্যাট হি উইল ডিসাইড। বাট একটা কথা বলছি যে মমতা ব্যানার্জি নিজে যেভাবে এতদিন ব্যবহার করে এসছেন, এটসেট্রা, মানে বাকিটা বুঝে নিন আপনারা। দাদা, কোথাও না কোথাও কি মনে হয় বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন যদি একটুখানি ঘুরিয়ে বলি? সেটা হচ্ছে যে নতুন যারা এলেন কিংবা আসতে চলেছেন, মানে পদে অভিষিক্ত হতে চলেছেন, তো তারা কি সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব মুক্ত হতে সক্ষম হবেন? মানে বিজেপিতে যারা জয়েন করছেন, যারা এই নতুন আর কি আমাদের বলতে পারি যে প্রশাসনিক পদে যারা যে রদবদলগুলো হলো, তো সেই রদবদলের ফলে যারা নতুন প্রশাসনিক পদে অভিষিক্ত হলেন আর কি, যারা এলেন সিপির বদলে যারা যিনি আসতে চলেছেন, কিংবা আমরা দেখেছি যে স্বরাষ্ট্র সচিব পরিবর্তন হলেন, নতুন যারা এলেন, তারা কি সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বলা চলে, তিনি পুলিশ মন্ত্রীও বলা চলে, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব মুক্ত হয়ে তারা একদম নিউট্রাল কাজ করতে পারবেন বা সক্ষম হবেন বা তাদের কাজ করতে দেওয়া হবে? দেখুন, এখানে 2-3টে ব্যাপার আছে। ফার্স্ট কথা হচ্ছে যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কতগুলো জিনিস স্টাডি করেছে যে মমতা ব্যানার্জি কাদের বেঞ্চে বসিয়ে রেখেছিলেন এবং কাদের দিয়ে কাজ করাচ্ছেন। তো যারা খুব অ্যাক্টিভ, যাদের সেই ট্র্যাক রেকর্ডও নিয়েছেন, সেটা হয়তো অন্যান্য আইএএস অফিসাররা বলেছে। আবার যাদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না এবং মমতা ব্যানার্জি যাদের পছন্দ করে না, সব ভেবেচিন্তে হয়তো কিছু একটা করেছে। বাকিটা তো ওনার সিদ্ধান্ত, আমি জানি না। কিন্তু এই সময়টায় আমাদের সংবিধান অনুযায়ী তাকে মানতে হবে ইয়েকে, নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনারকে সে ডিজিকে এবং একে ইনস্ট্রাকশন দেবে, সিএসকে। তো আশা করি তাদের কথা শুনবে। এখন তো মুসলিম যে পপুলেশন আছে তারা ভীষণ রকমভাবে কট্টর মমতার দিকে, ফলে সেইটা তো চেঞ্জ হবে না। এখন বাকি যে হিন্দু পপুলেশন আছে তাদের বুঝতে হবে যে এটা আমাদের শেষ ল্যান্ড। আমরা যদি দুর্নীতি করে আমাদের নিজেদের ভবিষ্যৎ অন্ধ করি, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধ করি, তাহলে আমরা কোথায় যাব, এটা তাদের বুঝতে হবে। কিন্তু মুসলিম যে পপুলেশন, তাদের মধ্যে দুর্নীতি বলুন, খুন, ধর্ষণ, রাহাজানি, তাদের কিচ্ছু যায় আসে না। তাদের উপর থেকে যেটা বলে দেবে তারা সেখানে ভোট দেবে। নইলে 30 লক্ষ লোক 43-এ মারা যাবার পরেও 46-এ তারা মুসলিম লীগকে ভোট দেয় না। নির্বাচন ঘোষণা হওয়ার পরে কুণাল ঘোষ তিনি বিবৃতি দিয়েছেন এবং বিবৃতি দিয়ে বলেছেন যে ঠিক আছে, আগের বারে 8 দফা ভোট হয়েছে, সেখানে 77টি সিট পেয়েছিল, এবারে 2 দফা ভোট হচ্ছে, সেখানে 27টি ভোট পাবে, মানে 27টি আসন পাবে। তো এই বিষয়টাকে কি বলবেন? তার এই প্রশ্নের উত্তর, মানে 77টি আসন এবারে উনি বলছেন যে বিজেপির নাকি 27টি আসনে পরিণত হবে। না, উনি তো ওনার দলের মুখপাত্র, কিছু একটা ওনাকে বলতে হবে, না বললে
আবার হয়তো ওনাকে জেলে পাঠিয়ে দেবে। গতবার যেন মমতা ব্যানার্জি ওনাকে জেলে পাঠিয়ে দিয়েছিল, ওনাকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট জেলে পাঠায়নি, মমতা ব্যানার্জি জেলে পাঠিয়েছিল। তো সেই জন্য লয়্যালটি প্রমাণ করার জন্য ওনাকে কিছু একটা উল্টোপাল্টা বক্তব্য, উনি জানেন যে উনি যেটা বলছেন সেটা ঠিক কথা নয়, তবু ওনাকে বলতে হবে, নিজের লয়্যালটি রাখার জন্য বলতে হবে, নইলে হয়তো আবার জেলে পাঠিয়ে দেবে ওনাকে। ওকে বলুন যে ভারতবর্ষে সবচেয়ে মানে টপ যে 3 স্টেট যাদের বিদ্যুতের দাম সবচেয়ে বেশি সেটা পশ্চিমবঙ্গে, পেট্রোলের দাম সবচেয়ে বেশি যে 3টে স্টেটে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, ডিজেলের দাম সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, গ্যাসের দাম বেশি, কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যান্য যে 30টা স্টেট আছে তাদের মধ্যে এই লোকাল ট্যাক্স বা সেস নেওয়াতে হায়েস্ট, মানে হায়েস্ট যে 3টে স্টেট আছে তার মধ্যে উনি আগে ওনার শেষ কমান। আপনি বলুন তো বিদ্যুতের দাম আমাদের থেকে কেন দিল্লিতে কম, আমাদের থেকে দিল্লিতে কেন গ্যাসের দাম কম, আমাদের থেকে দিল্লিতে কেন ইয়ের দাম কম? সেন্ট্রাল গভর্নমেন্ট তো একই রেটে ছাড়ছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট বেশি টাকা শেষ নিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট একই দামে সবাইকে ডিস্ট্রিবিউট করছে, স্টেট গভর্নমেন্ট আলাদা করে শেষ নিচ্ছে বলে। আর বিদ্যুতের দাম তো ডবল পশ্চিমবঙ্গে শিল্প আসছে না বিদ্যুতের দাম বেশি বলে, এবং ওনাদের এক এমএলএ বলেছিল যে ম্যাডাম বিদ্যুতের দামটা কিছুটা কমান, তাহলে এখানে শিল্প আসতে পারে। তো বলেছিল তোমার দল থেকে বের করে দেবো, আমি দল থেকেই বের করে দেবো। তো ওনার সঙ্গে গোয়েঙ্কাদের বন্ধুত্ব আছে এটসেট্রা, তো উনি বিদ্যুতের দাম আমরা দিই। এই যে আপনি একটু আগে জিজ্ঞেস করলেন যে দুর্নীতির জন্য কি আমরা মানুষ উল্টো দিকে ভোট দেবে, মানুষ যদি মনে করে যে না বাংলার মেয়েকে ভোট দিয়ে আমরা বেশি টাকা বিদ্যুৎ কিনবো, তাহলে বেশি টাকা দিয়ে বিদ্যুৎ কিনুক বাংলার মানুষ, বেশি টাকা দিয়ে পেট্রোল কিনুক, গ্যাস কিনুক, ডিজেল কিনুক। পরিবর্তন ঠিক কতটা আশাবাদী আপনি এ বিষয়ে, যে বাংলাতে এবারে পরিবর্তনের ঝড় কতটা? 100% পরিবর্তন এবার হচ্ছেই। এমনকি আমি বলছি 23 আর 29 যদি ভোট হয় তাতেও পরিবর্তন হবে, মানে কিন্তু আমরা চাইছি যে প্রত্যেক এলিজেবল ভোটার তারা ভোট দিক, ভোট দিয়ে তারা এবং শুধু তাই না, তাদের যদি এবার ভোটের নাম কাটা যায় তাদের ছেলেমেয়েরা আগামী দিনে বিপদে পড়বে। যেমন 2002-তে বহু লোকের নাম বাদ গেছিলো, তখনকার যে লোকাল ওই খাঁজা কমরেড ছিল তারা সব নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ছেলেমেয়েরা তারপর তো হয়তো 4-এ নাম উঠে গেছে, কিন্তু তারপর যেটা হয়েছে গণ্ডগোলটা, পরবর্তীকালে এইবার যখন 25 বছর পর হচ্ছে, তাদের ছেলেমেয়েরা, তাদের বাবা মা বেঁচে নেই, তাদের ছেলেমেয়েরা বিপদে পড়ে যাচ্ছে, লিঙ্ক করতে পারছে না। ঠিক সেরকম যারা আছে, যারা নাগরিক, তাদের প্রত্যেকের যদি নাম না ওঠে কিছুতেই এখানে ভোট হওয়া উচিত না। এবং আমি বলছি, আমি মানে কথা বলা শুরু করেছি, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি এই জিনিসটা নিয়ে, এবং এই ভোটটাকে আমি আটকাবই। আর সবশেষে একটাই প্রশ্ন এসেই যায়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গোল টোল দিয়েছেন, অনেক ফুটবল ছুড়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন যে কি এবারে খেলা হবে, তো এবারেও উনি বলেছেন যে খেলা হচ্ছে, খেলা হবে। তো সত্যিই কি তাঁর খেলা এবারে শেষ? দেখুন, খেলা হবে জিনিসটা মানে কিন্তু কোনো খেলা নয়, খেলা হবে মানে খুন করা। 2021-এ আমরা হেরে যাওয়ার পর আমাদের ছেলেপুলেদের যখন নাকি খুন করা হচ্ছে, আমাদের যখন কয়েকশো ছেলে মেয়েকে খুন করা হয়েছে, যখন নাকি আমাদের লোকজন বাড়ি ছাড়া, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের অটো টোটো জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, তখন এই যে এই অত্যাচারটাকে দেবাংশু ভট্টাচার্য নামে একটি মানে পাগল, ওদের দলের পাগল না হলে এর উপর কেউ গান বানাতে পারে না। একটা মানুষ যদি একদম মানে ভীষণ নিষ্ঠুর এবং পাগল না হয়, তাহলে এই একটা অত্যাচার হচ্ছে মানুষের উপর, তার উপর বোধহয় হিটলারও গান বানায়নি, নিরও বোধহয় তার উপর গান বানায়নি। কিন্তু আমাদের দেবাংশু ভট্টাচার্য, একটা বাচ্চা ছেলে, সে এই যে অত্যাচার, এই খুন, ধর্ষণ, তারপর ধরুন এই যে বাড়ি জ্বালিয়ে দেওয়া, লুট হওয়া, এগুলোর উপর সে একটা গান বানিয়েছে, খেলা হবে খেলা হবে। আবার সেই খেলা হবে বলছে, মানে লোককে ভয় দেখাচ্ছে যে দেখুন আপনারা যদি আমাদের ভোট না দেন, আমরা আপনাদের খুন করব, আপনাদের বাড়ি লুট করব, আমরা আপনাদের অটো লুট করব, আপনার টোটো ভাঙবো, আপনাদের দোকান ভাঙবো। খেলা হবে মানে এটাই, খেলা হবে মানে কোনো ফুটবল ক্রিকেট খেলা নয়। মানে গতবারও খেলা হবে আপনি দেখুন, এবং খেলা হবে দিবস কবে ছিল? 16ই আগস্ট। কেন 16ই আগস্ট হলো যেদিন সুরাবর্দী কলকাতায় কয়েক হাজার হিন্দুকে কেটেছিলেন, সেই দিবসটাকে উনি খেলা হবে দিবস দিচ্ছেন। এটা তো মুসলমানরা পালন করবে, তার মানে তৃণমূল মুসলমানদের একটি মানে শাখা সংগঠন হয়ে গেছে। ধন্যবাদ দাদা আপনাকে অনেক আমাদের সঙ্গে থাকার জন্য।